হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে চলেছি গোলকের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে হচ্ছে বোঝানো হয়েছে এবং সেখান থেকে 1, 2 এবং 3 নাম্বার অঙ্ক পর্যন্ত করেছি। এবার হচ্ছে 4 থেকে শুরু করছি। তাহলে আশা করি হচ্ছে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং ফর্মুলা বলতে এখানে দুটাই ফর্মুলা করানো হয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr² এবং আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। এইবার পরবর্তীকালে আসতে পারে আমাদের অর্ধগোলক। অর্ধগোলকের ক্ষেত্রে যখন আসবো তখন বোঝাবো, ঠিক আছে। এবার 4 নাম্বার অঙ্কটা, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। মানে গোলকটার আয়তন বের করতে বলেনি, ঠিক আছে। গোলকটাকে, এই যে গোল বলটাকে আমি জলের মধ্যে নিমজ্জিত করলাম। তো জলের মধ্যে নিমজ্জিত করলে কি হয়, আমরা কিন্তু ভৌত বিজ্ঞানে পড়েছি যে জলে কোনো বস্তুকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে সে সম আয়তনে জল অপসারণ করে। সোজাসুজি কিন্তু গোলকটির আয়তন বের করতে বলেনি, বলেছে যে এই যে গোলকটাকে যদি আমি জলে নিমজ্জিত করি তাহলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন বের করো। তো আর্কিমিডিসের সূত্রে আমরা পড়েছি যে কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে সে সম আয়তনের জলকে অপসারণ করে, অর্থাৎ তাহলে গোলকের আয়তন বের করলেই অপসারিত জলের আয়তন আমরা পেয়ে যাব। তাহলে ফর্মুলা তো আমাদের মুখস্থই আছে, খুব সহজ ফর্মুলা। এখানে 4 নাম্বার অঙ্কটা 28, এখানে কি রয়েছে, ব্যাস বিশিষ্ট, 28টা হচ্ছে ব্যাস। তাহলে গোলকটির আমরা কি করব, গোলকটির খুব তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং খুবই সহজও। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 28 বাই আমাকে 2 করতে হবে। ব্যাস দেওয়া আছে যেহেতু, ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে সেমি, অর্থাৎ 2, 14 দুগুণা 28, এখানে 14 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে, আমি আয়তন আগে বের করে নিব। আয়তন ইকুয়াল টু 4/3πr³ ইকুয়াল টু 4/3, পাই মানে 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14 ঘন সেমি। এখানে 7, এটা 3, 7 দুগুণ 14। এবারে আমাদের গুণ করতে হবে, অনেক বড় গুণ, 14 14 আর হচ্ছে, তাহলে 14 14 2 22 এবং 4 এটা রয়েছে, নিচে 3 আছে, 14 14 196 হয়। এই 196 কে আমরা কত দিয়ে গুণ করব, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, অর্থাৎ 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 88 দিয়ে গুণ করে দিই আগে, পরে 2 দিয়ে গুণ করব। 8 6 48, 8 6 48, 8 নং 72, 72 73 74 75 76, 8 একে 8, 8 8 সাথে 15, আর যেহেতু এটাও 8 এমনিতেই বসিয়ে দিব, 8 6 7 1, তাহলে 8 8 6 14, 6 6 12, আর 1 চলে আসলো, 7 7 14, 7 থেকে 8 8 9 1, এটাকে 2 দিয়ে গুণ করব। আবার কেন 2 দিয়ে, এই যে 2টা বাকি ছিল, 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 8 দুগুণ 16, 4 দুগুণ 8, একে 9, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 2 একে 2, একে 3, অর্থাৎ 3 8 8 9 6/3।
এবার এটা দিয়ে ভাগ দিতে হবে 3886, অনেক বড় মান। ঠিক আছে, 3 একে 3, চলে আসলো 8, 3 দুগুণ 6, 2, চলে আসলো 8। দাগিয়ে দাগিয়ে নিয়ে আসবা, না হলে ভুল হয়ে যাবে, দেখা গেল একটাকে টানোই নাই। ঠিক আছে, 3 নং 27, 3 নং 27, তাহলে পুরো খাটনিটাই চলে যাবে। 9 চলে আসলো, 3 6 18, 1 আসলো, 6 নিয়ে আসলাম, 3 3 5 15, তাহলে চলে আসলো 1। তাহলে পরের লাইনে আমরা লিখব 1 2 9 6 5 পূর্ণ 1-এর, 1-এর তো না, হ্যাঁ 1-এর 3, 1-এর 3, 1-এর 3 কি ঘন সেমি। তাহলে অঙ্কটা কিছুই না, এখানে বড় অঙ্ক, একটু গুণ করতে হলো। তাহলে উত্তরে আমরা কি লিখবো? উত্তরে আমরা লিখে নিব, উত্তরে আয়তন লিখলাম। এইবারে হচ্ছে আমরা বলবো গোলকটিকে টিকে জলে নিমজ্জিত করায় সে সময়ায়তনের জল অপসারণ করেছে। অতএব অপসারিত জলের আয়তন সমান সমান কত? এই যে এই মানটা আমরা লিখব, 1 2 9 6 5 9 6 5 পূর্ণ 1-এর 3 ঘন সেমি। তাহলে উত্তর তোমরা এবার লিখে নিবে, এটাই উত্তর। তবু উত্তর আলাদা করে লিখতে হবে, যে পরিমাণ জল অপসারণ, এটাই উত্তর। এবার দেখো 5 নাম্বারটা, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে দৈর্ঘ্য 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। অর্থাৎ বেলুনকে যখন ফোলানো হয় তখন কি হয়, ছোট থেকে বড় হয়ে যায়। তাহলে সেখানটায় বলছে ব্যাসার্ধর দৈর্ঘ্য হচ্ছে, ছোট অবস্থাতে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার এবং পরে হচ্ছে তার দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তো সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার। এটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা হচ্ছে ধরে নিচ্ছি, ধরি বেলুনটির মানে এখানে গোলাকার বেলুনটির পূর্বের ও পরের ব্যাসার্ধ R1 ইকুয়াল টু 7 সেন্টিমিটার,
7 সেমি, এবং পরে যে ব্যাসার্ধটা হলো সেটাকে R2 ধরলাম, R2 ইকুয়াল টু 21 সেমি। অতএব ক্ষেত্রফলের অনুপাত একবারে লিখছি, ক্ষেত্রফলের অনুপাত কি হবে? 4 পাই R1 এর স্কয়ার ইজ টু 4 পাই R2 স্কয়ার। এখানে 4 পাই কেটে গেল, R1 এর স্কয়ার ইজ টু R2 স্কয়ার। 2 মানে কি? ডিভাইড করে দিলাম, R1 বাই R2 হোল স্কয়ার লেখা যায়। এভাবে বসিয়ে দিতে পারি, এখানেও বসাতে পারি, অসুবিধে নেই। R1 মানে হচ্ছে 7 আর R2 মানে 21 এর স্কয়ার ইকুয়াল টু 7 3 21 কেটে যাচ্ছে, অর্থাৎ 1/9 অর্থাৎ 1:9। তাহলে ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? 1:9। তাহলে উত্তরে আমরা কি লিখব? বেলুনটির পূর্বের এবং পরের বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অবজেক্টিভের জন্য। একদম বড় অঙ্ক দেবে না হয়তো, এটা অবজেক্টিভ হিসাবেই দেবে। এবার 6 নাম্বার অঙ্কটা খুব ভালো মতো বুঝবে। তো এটা, এই অঙ্কটা দেখো, অর্ধ গোলাকৃতি, অর্থাৎ এই যে বলটা, এই বলটাকে কাটলে, অর্ধেক করলে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। বাটি মানে ফাঁপা, ঠিক আছে? ফাঁপা মানেই হচ্ছে সেখানে ক্ষেত্রফল আমাদের ধরে নিতে হবে, খুব মোটা যদি না হয়। ফাঁপাই বাটিটা অত মোটা হবে না, থিকনেসটা খুবই কম হবে। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। তাছাড়া এখানে বর্গ সেমি কথাটা বলেই দিয়েছে আমাদের সুবিধের জন্য, যে এটা ক্ষেত্রফলেই হবে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করো, অর্থাৎ মুখের যে ব্যাসের দৈর্ঘ্য, অর্থাৎ এটাকে কাটলে কি হবে, কিরকম ফিগার আমরা পাবো? এই হচ্ছে আমাদের বাটি, ঠিক আছে, মানে অর্ধগোলাকৃতি। তো এই অংশটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ বের করতে বলছে, এটা আর ধরে নিচ্ছি। তো এইটা মুখটা, যেহেতু মুখটা খালি আছে, সেই জন্য সমগ্রতলের যদি মুখটা ঢাকনা সহকারে হতো, যেমন রসগোল্লার মাঝখান দিয়ে কাটা হলো, তাহলে ওপরের অংশটাও কিন্তু লেয়ার রয়েছে। সেখানে আমাদের ফর্মুলাটা অর্ধগোলাকৃতি বস্তুর বা অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলটা আলাদা হবে, ঠিক আছে? এখানে আয়তনটা কিন্তু আলাদা হবে না, আয়তনটা আমাদের একই হবে। আর এই অঙ্কটাতে অর্ধগোলাকৃতি বাটি হতে পারে, কিন্তু ওপরটা কি ফাঁপা, অর্থাৎ ওপরের লেয়ারটা কিছু নেই। সেই জন্য অর্ধেক করলেই হয়ে যাবে। অর্ধেক সমগ্র গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যেটা হবে, তাকে 2 দিয়ে ভাগ দিলেই আমরা অর্ধগোলকের ফাঁপা একমুখ খোলা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেল, 2 দিয়ে অর্ধেক করে দিলেই
কারণ এটার অর্ধেক করে দিলে গোটা গোলকটার সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4πr²। এটাকে অর্ধেক করা হচ্ছে, অর্থাৎ এই অংশটাকে বোঝানো হচ্ছে, শুধুমাত্র এই অংশটাকে বোঝানো হচ্ছে, সেই জন্য এটাকে 2 দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাবো। তাহলে ধরি অর্ধগোলাকৃতিকার বাটির মুখের ব্যাসার্ধ আর সেমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 4πr², কে যেহেতু অর্ধগোলক তাকে 2 দিয়ে ভাগ দিচ্ছি, বর্গ সেমি, অর্থাৎ 2πr²। এটাই আমাদের বলে দিয়েছে এই মানটা। তাহলে প্রশ্নানুসারে 2πr² ইকুয়াল টু 127 পূর্ণ 2/7। এইবারে আমরা কি করব, 2 ইন্টু 22/7, এটা 22/7 করছি, r² ইকুয়াল টু, এটাকে গুণ করে নিই, 7 7 127 কে 7 দিয়ে গুণ, 7 7 49, 7 দুগুণ 14, 14 15 16 17 18, 7 একে 7, একে 8, তার সঙ্গে 2 যোগ করতে হবে, অর্থাৎ 1 9 8 8 9 1 8 9 1 ডিভাইডেড বাই 7। এই সাইডে তোমরা করবে জায়গা রেখে, এই 7 7 কেটে গেল, তাহলে r² ইকুয়াল টু 891/2 ইন্টু 2 ইন্টু 11, অর্থাৎ 22টাকে আমি 11 করে দিলাম। এবার দেখো 11 এর সঙ্গে এটা কাটা যাবে, 8 11 88, 1 থাকলো, 11 হয়ে গেল, 11 কে 11। তাহলে r ইকুয়াল টু √81/4, অর্থাৎ 81 মানে 9 নং 81, 9/2, এটা সেমি হয়ে গেল। ঠিক আছে, এইবার তাহলে বাটির মুখের ব্যাস, অতএব r ইকুয়াল টু এত, 2r ইকুয়াল টু 9 সেমি। অতএব অর্ধগোলাকার বাটিটির ব্যাস ইকুয়াল টু কত হলো, ব্যাস ইকুয়াল টু 2r সেমি ইকুয়াল টু 9 সেমি। 9 সেমি। এবার উত্তর আমরা করে নেব। উত্তর কি হবে, উত্তর লিখব বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, উত্তর কিন্তু লিখতে হবে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার। এবার পরের অঙ্কটা দেখো, একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, নিরেট লোহার গোলা মানে গোলক, সেটা হচ্ছে নিরেট মানে ফাঁপা না।
2.1 সেন্টিমিটার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে। ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, একদম খুবই সহজ। মানে আয়তন আমাদের বের করতে হবে এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পার্শ্বতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল। একদম দুটো ফর্মুলা পটাপট বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 7 নাম্বার অঙ্কটা হচ্ছে ব্যাসার্ধ লোহার গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত দেওয়া আছে, 2.1 সেমি। অতএব বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, অর্থাৎ 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ারের জায়গায় 2.1 ইন্টু 2.1 লিখছি বর্গ সেমি। এবার দশমিক তুলে দিলাম, এই দশমিক উঠে গেল, 7 3 21। এবার আমাদের গুণ করার পালা, অনেক বড় গুণ। 4 2 8, এখানে 88, 3 1 3, দেখো এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, 3 1 3, 3 2 6, 63-কে আমি 4 2 8, 4 2 8, 88 দিয়ে গুণ করছি, তাহলে 8 3 24, 8 8 48, 49 50। এবারে 4 0 5, এটা নিচে রাখলে এই সুবিধাটা হয়, দুইবার করে করতে হবে না। 4 5 5, তাহলে হচ্ছে 5 5 4 4, 5 5 4 4 ডিভাইডেড বাই 100 ঘন সেমি, বর্গ সেমি, বর্গ সেমি, সমান সমান দশমিক, দশমিক এদিকে সরে যাবে 5 5, 2 ঘর সরে যাবে 4 4 বর্গ সেমি। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আয়তন কত হবে, আমাকে আয়তন বের করতে বলেছে। গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, তখন আমাদের আয়তন বের করতে হবে। আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই মানে 22/7, এই গুণগুলো বড় বড় হয় আর কি। 2.1 2.1 ইন্টু 2.1 ঘন সেমি। এবার দশমিককে তুলে দিলাম, 3টা দশমিক উঠে গেল। এবার 7, নিচে 3 আছে, 7 3 21, এই 3 কেটে গেল, তাহলে উপরে থাকলো 2টা 21 এবং 88। এটাও সুবিধা হবে, 2টা 21 হচ্ছে 441 হবে, 441 হবে, তাকে 4 2 8, 4 2 8, 88 দিয়ে গুণ করে দাও, তাহলে 8 একে 8, 8 4 32, 8 4 32, 33 34 35। এইবারে হচ্ছে 8 2 5 3, তাহলে 8 0 5 2 7 থেকে 8, 5 3 8, 5 3 8 আর 3 3 8 3 8 8 0 3 8 8 0 8 ডিভাইডেড বাই 1 3টা 0, এটা কি ঘন সেমি, ঘন সেমি।
তাহলে 0.3 ঘর সরে যাবে, অর্থাৎ 38.80 ঘন সেমি হবে। তাহলে উত্তর তোমরা লিখে নেবে। উত্তর লেখার সময় যেভাবে লিখতে হয় যে ওই গোলকটিতে 38.808 ঘন সেমি লোহা আছে এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। উত্তর বলে এটা লিখবে। এবারে পরের অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা 8 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটা নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, একটা সীসার গোলক তার ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ওই গোলকটি গলিয়ে কি করা হচ্ছে, 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলো নিরেট গোলক তৈরি করা যায়। মানে বড় গোলক থেকে ছোট গোলক, যেমন আটা মাখতে আমরা রুটি করতে গিয়ে একটা বড় গোল্লা তৈরি করি, তাই না? সেখান থেকে ছোট ছোট সাইজের আমরা রুটির জন্য গোল্লা তৈরি করি। তো সেই কথাটাই এখানে বলেছে, বড় একটা গোলক, বড় গোলক থেকে ছোট ছোট গোলক কতগুলো আমরা তৈরি করতে পারবো, সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তো ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করে নিব বড় গোলকটার আয়তন। বড় গোলকটার যে আয়তন, ছোট গোলকগুলো যদি মনে করো 100টা ছোট গোলক তৈরি করা যায়, তাহলে 100টা ছোট গোলকের যে আয়তন হবে, বড় গোলকটার আয়তন কি হবে, সমান হবে। সেটা সমান করে দিলে, অর্থাৎ প্রশ্নানুসারে আমরা দেখতে পাচ্ছি যে 100টা গোলকের ছোট গোলকের আয়তন বড় গোলকটির আয়তনের সমান। তাহলে সেই সংখ্যাটা কিন্তু আমরা ধরে নেব। 8 নাম্বার অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো। তাহলে বড় গোলকটির কি করতে হবে, আমাদের আয়তন আগে বের করে নিতে হবে। বড় গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু, এখানে ব্যাস দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে ব্যাস 14 সেন্টিমিটারটা ব্যাস দেওয়া আছে, তাহলে তাকে ব্যাসার্ধ করে নিতে হবে। ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ দিতে হবে, 14/2 সেমি, অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হচ্ছে, কারণ ফর্মুলায় তো আমাদের আর হলেই হয়ে যাচ্ছে না। আয়তন এখানে যদি ভি ধরি, আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই, এখানে আরটা আমি বড় হাতের আর ধরলাম, আর ছোট যে গোলকগুলো তৈরি করা হচ্ছে সেই গোলকগুলোর ব্যাসার্ধ আমি ছোট হাতের আর ধরবো। 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব মানে হচ্ছে 7 গুণন 7 গুণন 7। আমি কিচ্ছু করব না, এভাবেই কিন্তু রেখে দেব ঘন সেমি, কারণ পরের প্রশ্নানুসারে কথাটা আসবে। ধরি বড় গোলকটি থেকে এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে। এবার ছোট গোলক অর্থাৎ বড় গোলকটার যে আয়তন, ছোট গোলকগুলোর আয়তন সমান, তাই তো? এই কথাটা প্রত্যেকটা অঙ্ক মানে হচ্ছে এমন করে অঙ্ক করা হবে যেন মানে যে অঙ্ক করছে তাকে প্রেজেন্ট না হলেও অন্যরা অঙ্কটা বুঝে যায়। এভাবে একটু ভাষা প্রয়োগ করে এবং পুঙ্খানুপুঙ্খ ভাবে যদি করো, তাহলে নিজেরও যেমন, অনেক সময় তো অঙ্ক আমরা ভুলে যাই, তো সেই যদি ঠিকঠাক করে অঙ্কটাতে খাতাটা থাকে, তাহলে পরবর্তীকালেও কিন্তু ভুলে গেলেও আবার আমরা রিমাইন্ড করতে পারবো। তো সেই জন্যই আমি কিছু লিখে করাচ্ছি। ধরি বড় গোলকটি থেকে এক্সটি ছোট গোলক তৈরি করা যাবে, তাহলে ছোট গোলকটির ব্যাসার্ধ
ব্যাসার্ধকে ছোট হাতের আর ধরলাম। আর ইকুয়াল টু এখানে আমাদের কিন্তু বলে দিয়েছে যে ছোট গোলকটি যে তৈরি করব তার ব্যাসার্ধের, এখানে কিন্তু এটা ব্যাসার্ধের আর এটা কিন্তু ব্যাস দিয়েছিল, এটা কিন্তু খেয়াল করবে। হ্যাঁ, ভুল করলে 14, এটাকে যদি ব্যাসার্ধ ধরে নিয়ে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, ভালো মতো সেই জন্য অঙ্কটাকে বারবার করে কিন্তু পড়তে হবে। এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু পরেরটাতে কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ওটাকে আবার ব্যাস ভেবো না। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি, অর্থাৎ এখানে 2 দিয়ে এটাকে ভাগ দিতে হলো না। আয়তন, আয়তনকার প্রতিটি গোলকের আয়তন, আয়তন বলতে ছোট গোলকটির আয়তন, প্রতিটি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেমি। এখানে 4/3 পাই আর কিউব বলতে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ঘন সেমি। এখানে 3.5 আর 7 এর মধ্যে একটা বিরাট সম্পর্ক রয়েছে, অর্থাৎ হচ্ছে ওটা ডাবল। হ্যাঁ, ঠিক আছে, পরে আমরা দেখে নেব। এইবার তাহলে এক্সটি গোলকের আয়তন কি হবে? এক্সটি ছোট গোলকের আয়তন, আচ্ছা এটা হচ্ছে একটি গোলকের, ছোট গোলকটির আয়তন বলতে একটি ছোট গোলকের, তাহলে এখানে লিখবো এক্সটি ছোট গোলকের আয়তন, ছোট গোলকের আয়তন প্রশ্নানুসারেতেও লিখে দিতে পারি 4/3 x ইন্টু 4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ঘন সেমি। প্রশ্নানুসারে এখানে আমি লিখলাম না, পরের পেজে চলে গেলাম, জায়গাটা ছোট আছে। প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে ছোট গোলকগুলোর যে আয়তন বড় গোলকটার আয়তন সমান, আর যেহেতু এক্স এখানে নির্ণয় করতে হবে সেই জন্য আমি এই পোর্শনটাকে আগে লিখবো, এইটাকে পরে লিখবো। তাহলে এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইকুয়াল টু 4/3 সমান হয়ে গেল 4/3 পাই ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7। দেখো গুণ করিনি কিন্তু সেই জন্য যে আমি কাটাকাটি করব। 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল, দুদিকে গুণ আকারে থাকলে কেটে যায়। এক্স ইকুয়াল টু একটু নিচে অনেকটা ডিফারেন্সে আমি লিখলাম, কেন? কারণ কাটাকাটির ব্যাপার আছে। একদম কাছাকাছি লিখলে পরে ঘাড়ের ওপর ঘাড় উঠে যাবে, তাতে কাটাকাটি করতে গিয়ে এত ঘিচিমিচি হয়ে যাবে, পরবর্তীকালে যদি কাটাকাটি করার পর ভুল হয়, এরপর ভুল সংশোধন করার জন্য কিন্তু পরে নিজেই বুঝতে পারবে না। সেই জন্য জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু অনেকটা ডিফারেন্স একটু লেখার চেষ্টা করবে। 3.5টা এই ঘরে আসলো মানে নিচে চলে যাবে। 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, আরেকটা শূন্য বসবে না, জায়গাটা ছোট হয়ে গেল। তিনটা 3.5, 7 5 35, এই 7 5 35, 7 5 35। এবার 5 দিয়ে কাটবো, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এই 5 দুগুণ 10। তাহলে কত হলো? এক্স ইকুয়াল টু 2 গুণন 2 গুণন 2 মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তাহলে আমরা ছোটগুলো কতগুলো তৈরি করতে পারবো? 8টি, এটা টি হবে। তাহলে উত্তরে আমরা কি লিখবো?
তাহলে কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে? সংখ্যাটা লিখবো 8টি নিরেট গোলক তৈরি করা যাবে। তো অঙ্কগুলো ভীষণ সহজ, কিন্তু খুব ভালো করে করবে এবং পরবর্তীকালে দেখবে এক দুটো অঙ্ক, এই অঙ্কগুলো একবার করার পরেই নিজেদের এত ভালো লাগবে যে যে এক্সট্রা অঙ্কগুলোও তোমরা খুব সহজে করতে পারবে। এবার 9 নাম্বার অঙ্কটা করছি আমরা। 9 নাম্বারটাও মজার অঙ্ক ভীষণ। এটা হচ্ছে একটা বড় গোলক থেকে ছোট গোলক তৈরি করা হয়েছিল। এবার 9 নাম্বারটাতে বলছে ছোট গোলক থেকে বড় গোলক তৈরি করা হচ্ছে। দেখো 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটা নিরেট বড় গোলক তৈরি করা হলো। সেই কাজটা তো অনেক সময় আমরা করছি, যে ছোট ছোট গয়নাগুলো বা কিছু গলিয়ে বড় একটা গয়না তৈরি করা হচ্ছে, বা ছোট পাত্রগুলোকে গলিয়ে বড় পাত্র তৈরি করা হচ্ছে। তো ছোট 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 যে আটার ইগুলো গোল গোলগুলো সেগুলোকে একসঙ্গে করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব কর, অর্থাৎ উল্টো অঙ্কটা। ঠিক আছে, ছোট ছোট যে গোলকগুলো রয়েছে, ছোট ছোট গোলকগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু এখানে আলাদা আলাদা। সেগুলো কি হচ্ছে, একসঙ্গে জয়েন্ট করে দেওয়া হচ্ছে। তাহলে বড় গোলক ছোট ছোট গোলকগুলোকে একসঙ্গে জয়েন্ট করে দিয়ে বড় গোলক তৈরি করা হচ্ছে। তাহলে ছোট ছোট গোলকগুলোর কি তৈরি বার করতে হবে? আয়তন, আয়তনের সমষ্টি। ছোট গোলকগুলোর আয়তনের সমষ্টি বড় গোলকটির আয়তনের সমান। ঠিক আছে, আমাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3 সেমি। একবারে শর্ট করে করছি, 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন টির আয়তন কত? 4/3 পাই। এখানে ব্যাসার্ধই যেহেতু দিয়ে দিয়েছে 3 কিউব করে নিচ্ছি ঘন সেমি। এবার 4 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন 4/3 পাই, আর কিউব বলতে 4 কিউব ঘন সেমি। এবার 5 সেমি ব্যাসার্ধের গোলকটির আয়তন 4/3 পাই 5 কিউব ঘন সেমি। তাহলে মোট আয়তন কত হলো? মোট আয়তন, ছোট গোলকগুলোর মোট আয়তন 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব ঘন সেমি। এখানে 4/3 পাই কমন যাবে, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেমি, অর্থাৎ 4/3 পাই 3 কিউব মানে 27, 3 3 3 তিনটা 3, 3 3 9, 3 নং 27, 4 4 4 তিনটা 4, 4 4 16, 4 16 64। এবার 5 5 5, 5 5 25, 25 ইন্টু 5 মানে 125, 125 ঘন সেমি। এবারে এই তিনটা যোগ করে দাও, যোগ করলে কত হচ্ছে? 7 4 11, আচ্ছা 125 64 27। তাহলে 5 4 9, 9 আর 7 16, হাত থাকলো 1, 6 2 10,
আর একে 11, 1 একে 2 অর্থাৎ 216। 4/3 পাই ইন্টু 216 ঘন সেমি। এটা হচ্ছে ছোট ছোট যে গোলকগুলো রয়েছে তাদের মোট আয়তন, কিন্তু এটা দিয়ে বড় গোলক তৈরি করা হবে, এগুলো দিয়ে বড় গোলক তৈরি করা হবে। ছোট গোলকগুলোকে গলিয়ে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধ ধরি, ঠিক আছে, ধরি, বড় গোলকটির ধরি ব্যাসার্ধ আর সেমি, বড় হাতের আর সেমি। তাহলে আয়তন কত হবে বড় গোলকটির আয়তন? 4/3 পাই আর কিউব ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে না, এটা শর্তানুসারে, কারণ গলিয়ে দেওয়া হচ্ছে, আমরা বুঝতে পারছি যে গলিয়ে যে তৈরি করা হলো সেটাই বড় গোলকের আয়তন। তাহলে বড় গোলকের আয়তন আমি লিখবো আগে, কারণ এখানে আর এর ভ্যালু বের করতে হবে, পরেরটাতে আমরা পেয়ে যাচ্ছি। আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ইন্টু কত বেরিয়েছে? 216। তাহলে 4/3 পাই কেটে গেল, 4/3 পাই কেটে গেল। তাহলে আর কিউব ইকুয়াল টু 216। এবার 216কে আমাদের ভাঙাতে হবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে, কিন্তু প্রথমে তো আমাকে ভাঙতে শিখতে হবে। 216 2 দিয়ে, 2 একে 2 0 8 ভাগ দিচ্ছি, হ্যাঁ, 2 একে 2 1 আসলো, ভাগ গেল না, সেই জন্য 0 দিয়ে 6 নিয়ে আসলাম, 2 8 16। এবার 2 দিয়ে, 2 5 10, 2 4 8, 2 দিয়ে 27, 27 মানে 3 দিয়ে 3 নং 27, 3 নং 27। তাহলে হচ্ছে দেখো 3 3 3, 3টা 3, 2টা 2, তাহলে জয়েন্ট হয়ে হয়ে প্রত্যেকের সঙ্গে 6 তৈরি করছে, 6 তৈরি করছে। তাহলে 3টা 6, তাই না? কিউব যেহেতু আছে সেই জন্য আমরা 3টা বিষয়টা করার চেষ্টা করছি। তাহলে আর ইকুয়াল টু 6, আমাদের নতুন বড় যে গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ দাঁড়ালো 6 সেমি। অতএব ব্যাসার্ধ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এইবারে আমরা উত্তর লিখব হচ্ছে বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য, বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে কটা অঙ্ক হলো দেখো তো? 5 4 5 6 7 1 2 3 4 5 6। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা নতুন ভিউজ করেছো, দেখেছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।
তাহলে পরবর্তীকালে যখনই এবং অলে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি ভিডিও দেব তোমার কাছে সেই নোটিফিকেশান চলে যাবে এবং অঙ্কগুলো করার সুযোগ থাকবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, যেন তারাও শেখার সুযোগ পেয়ে থাকে। আর আমার বন্ধুদেরকে বলছি যে যদি কেউ পরিচিত থাকে পড়াশোনা করে, তাদেরকে শেয়ার করে দেবেন, তারাও যেন শেখার সুযোগ পায়। তো সকলকেই ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে শেষ করছি। ধন্যবাদ।